হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 10ই ফেব্রুয়ারি 2025 এর ফার্স্ট শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। তো চলো আজকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, এ ও বি একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 30 দিনে করতে পারে। তারা একসাথে 6 দিন কাজ করলো এবং তারপর বি এর জায়গায় পি আসলো এবং বাকি কাজটি 8 দিনে শেষ হলো। তাহলে পি একা কাজটি কত দিনে শেষ করবে? কি বলছে দেখো, একটু একটু করে করি। এ ও বি একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 30 দিনে, মানে এ কাজটা করে হচ্ছে 25 দিনে আর বি কাজটা করে কত দিনে? 30 দিনে। তাহলে মোট কাজ যখন এরকম দিন বলে দেয়, মোট কাজ আমি ধরতে পারি এই 25 আর 30 এর লসাগু। তাহলে মোট কাজ কত হবে? 25 আর 30 এর লসাগু করলে দেখো 150 হয়। তাহলে এবার আমি কি করব, এ 25 দিনে 150টা কাজ করছে, বি 30 দিনে 150টা কাজ করছে। তা আমি এবার বের করব হচ্ছে এ একদিনে কতগুলো কাজ করে, বি একদিনে কতগুলো কাজ করে। তাহলে এ 25 দিনে করছে 150টা কাজ, তাহলে এ একদিনে কতগুলো কাজ করবে? 25 দিনে যদি 150টা করে, একদিনে কতগুলো করবে? 150 বাই 25 মানে 6টা কাজ। আর বি একই রকম করে 30 দিনে 150টা কাজ করছে, তাহলে বি একদিনে কতগুলো কাজ করবে? 30 দিনে যদি 150টা করে, একদিনে করবে কত? 150 বাই 30 মানে 5টা করে কাজ। আচ্ছা, তাহলে এ একদিনে করলো 6টা কাজ, বি একদিনে করলো 5টা কাজ। এরপরে কি বলেছে? তারা একসাথে 6 দিন কাজ করলো। তাহলে দেখো, তাহলে এ আর বি দুজন মিলে যদি একদিন কাজ করে তাহলে কতগুলো কাজ হবে? এ করবে একদিনে 6টা, বি করবে একদিনে 5টা। তাহলে দুজন মিলে একদিনে কতগুলো কাজ করবে? 6 আর 5 মানে 11টা কাজ করবে। এ আর বি একসাথে কতদিন কাজ করলো? 6 দিন। তাহলে এ আর বি মিলে একদিনে করে 11টা কাজ। তাহলে এরা দুজন মিলে 6 দিনে কতগুলো কাজ করবে? 11 গুণ 6 মানে 66টা কাজ। আচ্ছা, তারপর কি হলো? তারপর বি এর জায়গায় পি এলো, মানে বি চলে গেল, বি এর জায়গায় অন্য একজন আসলো। আচ্ছা, তাহলে দেখো 66টা কাজ এ আর বি মিলে করলো, টোটাল কাজ কতগুলো? 150টা। তাহলে এর কতগুলো কাজ বাকি থাকলো? মানে 150 মাইনাস 66 করলে কত হয়? এটা করলে হয় 34 আর 50 মানে 84। তার মানে এই 84টা কাজ কে কে করবে? বি তো চলে গেল, বির জায়গায় পি আসলো, আর এ কাজ করছিল, মানে এ আর পি মিলে এই 84টা কাজ করবে। আচ্ছা, এরা কতদিনে কাজটি শেষ করলো? 8 দিনে। তার মানে এ 8 দিন করলো আর পি 8 দিন করলো। তাহলে দেখো, এ একদিনে করে 6টা কাজ, তাহলে এ 8 দিনে কতগুলো কাজ করবে? 6 গুণ 8 মানে 48টা কাজ। তার মানে এই 84টা কাজের মধ্যে 8 দিন এ 48টা কাজ করেছে, আর বাকি কাজগুলো কে করেছে? পি। কতদিনে? 8 দিনে। তাহলে বাকি কাজ কতগুলো? 84টার মধ্যে 48টা করেছে, মানে বাকি থাকলো কটা? থাকলো হচ্ছে 36টা। তাহলে পি 8 দিনে এই 36টা কাজ করে। আমাকে বের করতে বলেছে পি একা কাজটি কত দিনে করবে। আচ্ছা, পি একা কাজটি কত দিনে শেষ করবে, মানে মোট কাজ কতগুলো ছিল? 150টা কাজ ছিল। তাহলে আমি এখান থেকে যদি ঘুরিয়ে লিখি, পি 36টা কাজ করে 8 দিনে, তাহলে পি একটা কাজ করবে 8/36 দিনে, আর পি কতগুলো কাজ? মোট কাজ হচ্ছে 150টা, তাহলে পি 150টা কাজ করবে কত দিনে? 8/36 গুণ 150। আচ্ছা, যদি 4 দিয়ে 8 আর 36 কে কাটাকুটি করি তাহলে হয় 4 দুগুণে 8 আর 4 নং 36। 3 দিয়ে যদি কাটাকুটি করি হয় 3, এখানে হবে 50। মানে কত হলো? 50 গুণ 2 মানে 100/3। 100/3 করলে কত হয়? 33 পূর্ণ 1/3 হয়, সমান সমান হচ্ছে 33 পূর্ণ 1/3, মানে অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার দাবি করে। যদিও সে আসল ওজনের থেকে 24% কম ওজন ব্যবহার করে, তাহলে তার লাভের হার কত শতাংশ? তাহলে দেখো, সে কি করছে? আসল ওজনের থেকে 24% কম ওজন, মানে আসল ওজন যদি 100 হয়, সে কত ওজনের জিনিস দিচ্ছে? সে দিচ্ছে হচ্ছে 24% কম দিচ্ছে, মানে 100 মাইনাস 24 দিচ্ছে, মানে 76। তার মানে সে আসলে দিচ্ছে 76 আর দাম নিচ্ছে 100। তাহলে তার লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 24। কতর মধ্যে? সে তো আসলে 76 দিচ্ছে, তাহলে 76 এর মধ্যে তার 24 লাভ হচ্ছে। তাহলে তার লাভের হার কত? যতটা লাভ হচ্ছে 24 বাই যতর মধ্যে, মানে আসল যতটা দিচ্ছে, মানে 76টা মেন আসল দিচ্ছে, তাহলে 76 এ 24 লাভ হচ্ছে বাই 76 ইন্টু 100 এত পার্সেন্ট। আচ্ছা, 4 দিয়ে যদি কাটাকুটি করি, 4 একে 4, 3 6 মানে 9, আর উপরে হবে 6। তাহলে হচ্ছে দেখো 6 গুণ 100 করলে 600/19। এটাকে যদি আমি ভাগ করি, প্রথমে দেখো 19 দিয়ে 3 বার করলে হয় 57, তারপরে 30 মানে একবার গেলে হয় 19, মানে 11। 31 পূর্ণ 11/19 এত পার্সেন্ট, মানে অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 12 সেমি ও বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 96 পাই বর্গ সেমি। তাহলে চোঙটির ব্যাসার্ধ কত? আচ্ছা, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? চোঙ মানে জানো, চোঙ কিরকম হয়? এই যে জলের ড্রাম বলতে পারো,
এটা হচ্ছে একটা চোঙ আকৃতি ড্রাম বা কিছু এগুলো। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতল মানে বেঁকা তলটা, মানে এই বেঁকা যে তলটা, উপরটা নিচটা না। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে ভূমির পরিধি ইনটু উচ্চতা বা 2πr/h। তাহলে এক্ষেত্রে যেখানে আরটা কি, আরটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে কি কি বক্রতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইনটু পাই ইনটু আর, আর মানে কত? ব্যাসার্ধ। আচ্ছা ব্যাসার্ধ বলে দেয় না, আমি ধরছি ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ ধরলাম আমি আর। তাহলে 2π ইনটু আর ইনটু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা বলে দিয়েছে 12 সেমি ইনটু 12 সমান সমান হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল কত? 96 পাই বর্গ সেমি, মানে ইজিক্যাল টু 96 পাই। আচ্ছা এই পাই কেটে গেল, 12 দিয়ে 96 কে কাটলে হয় 8, 2 দিয়ে 8 কে কাটলে হয় 4, মানে আর এর মান কত পেলাম? 4। তাহলে চোঙটির ব্যাসার্ধ কত সেমি? 4 সেমি, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার এমন ভাবে জামা বিক্রি করছে যে 3টে জামা কিনলে 2টো জামা বিনামূল্যে দেওয়া হয়, মানে 3টে কিনলে 2টো দেওয়া হচ্ছে। তার মানে টোটাল কতগুলো দেওয়া হচ্ছে? টোটাল দেওয়া হচ্ছে 3 আর 2 মানে 5টা। 5টার মধ্যে কতগুলো ফ্রিতে দিচ্ছে? 5টার মধ্যে 2টো ফ্রিতে দিচ্ছে, তাই না? 5টা জামা দিলে তার মধ্যে 2টো ফ্রি। তাহলে তার ছাড়ের হার কত? তাহলে ছাড় দিচ্ছে কটা? 2টো। কতগুলোর মধ্যে? 3টের মধ্যে কিন্তু 2টো ফ্রি দিচ্ছে না, 5টার মধ্যে। টোটাল 5টা জামা দিয়ে 2টো ফ্রি দিচ্ছে, তার মানে ছাড় হবে টোটাল 5টাতে 2টো। তাহলে ছাড়ের হার কত? 2/5 ইন্টু 100%, মানে টোটাল যতগুলো দিচ্ছে সেটা কিন্তু হবে, 3 কিন্তু হবে না। তাহলে 5 আর 100 কাটাকুটি করলে হয় 20, মানে 20 দুগুণে 40%। তাহলে তার ছাড়ের হার কত? 40%, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, আচ্ছা এস এর অঙ্ক ও ইংরেজিতে প্রাপ্ত নম্বর সমানুপাতে আছে। সমানুপাতে আছে মানে এটা ইস্টু এটা সমান। তাহলে গত বছর সে অঙ্কে 60 নম্বর ও ইংরেজিতে 75, আচ্ছা এটা বাংলায় লেখা হয়ে গেছে 75, ঠিক আছে 75, 60 নম্বর ইংরেজিতে 75 নম্বর পেয়েছিল। যদি এই বছর সে ইংরেজিতে 60 নম্বর পায় তাহলে সে এই বছর অঙ্কে কত নম্বর পেয়েছে? আচ্ছা গত বছর অঙ্ক ইস্টু অঙ্ক ইস্টু ইংরেজি কত ছিল? অঙ্কে পেয়েছে 60, ইংরেজিতে পেয়েছে 70, 75, মানে 60:75। তাহলে এই বছরে কি হবে? আগের বছরের অনুপাত অঙ্ক আর ইংরেজির আর এই বছরের অঙ্ক আর ইংরেজির অনুপাত সেম হবে, যেহেতু বলেছে তারা সমানুপাতে রয়েছে। এই বছর ইংরেজিতে কত পেয়েছে? 60 নম্বর, আর অঙ্কে কত সেটা বের করতে হবে। আমি ধরলাম এই বছর অঙ্কে পেয়েছে এক্স, আর ইংরেজিতে তো বলে দিয়েছে ইংরেজিতে পেয়েছে 60। তাহলে এইবার অঙ্ক ইস্টু যদি আমি ইংরেজি করি তাহলে কত হবে? অনুপাতটা x:60 হবে। তার মানে আগের বারের অঙ্ক আর ইংরেজির অনুপাত আর এইবারের অঙ্ক আর ইংরেজির অনুপাত সমান। তাহলে আমি x এর মানটা বের করবো, তো তাই এবারেরটা আগে রাখছি, মানে এবারের অঙ্ক আর ইংরেজির অনুপাত সমান সমান হচ্ছে আগের বারের অঙ্ক আর ইংরেজির অনুপাত। আমি যদি বাই দিয়ে করি তাহলে x/60 সমান সমান হবে 60/5। কেন এরকম করলাম? কারণ এখানে বলে দিয়েছে প্রাপ্ত নম্বর সমানুপাতে, মানে আগের বারের অঙ্ক আর ইংরেজি, এবারের অঙ্ক আর ইংরেজি, পরের বারের অঙ্ক আর ইংরেজির অনুপাত সেম হবে, প্রত্যেকবারের অঙ্ক আর ইংরেজির অনুপাত সেম হবে। 15 দিয়ে যদি কাটি তাহলে 5, আর এখানে হবে 4, 5 আর 60 কে কাটলে হয় 12। তাহলে x এর মান কত? 4 গুণ 12 হবে, মানে 48। তার মানে অঙ্কে কত নম্বর পেয়েছে? 48, অপশন সি। তারপরেরটা কি বলছে দেখো, মনোজ গাড়ি করে এ শহর থেকে বি শহরে যাচ্ছে। সে তার স্বাভাবিক গতিবেগে 3/5 গতিবেগে গাড়ি চালালে বি শহরে 10 মিনিট দেরি করে পৌঁছায়। সে যদি তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালায় তাহলে শহর এ থেকে শহর বি তে পৌঁছাতে তার কত মিনিট সময় লাগবে? আচ্ছা সে তার স্বাভাবিক গতিবেগে 3/5 গতিবেগে গাড়ি চালাচ্ছে, আমি ধরছি স্বাভাবিক গতিবেগ সেটা হচ্ছে 1। তাহলে ও যেই গতিতে চালাচ্ছে মানে অরিজিনাল গতি তাহলে কত ওর? 3/5, 1/3/5 মানে 3/5। তাহলে স্বাভাবিক আর অরিজিনাল গতির অনুপাত কত হলো? স্বাভাবিক গতি হচ্ছে 1 আর অরিজিনাল যে গতিতে চালাচ্ছে তার কি হচ্ছে 3/5, তাহলে অনুপাত 1:3/5। এটা করলে কত হয়? কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 5:3। তাহলে স্বাভাবিক গতি ইস্টু অরিজিনাল গতি হচ্ছে, গতির অনুপাত হলো 5:3। আমাকে দেখো সময় বলেছে, এবার গতিবেগের সাথে সময়ের কি সম্পর্ক? গতিবেগ যত বেশি হবে তার মানে সময় তত কম লাগবে, আর গতিবেগ যত কম তার মানে সময় তত বেশি লাগবে। তার মানে গতিবেগ আর সময়ের অনুপাতের সময়ের সাথে কি সম্পর্ক হবে? ব্যস্ত সম্পর্ক। তাহলে গতিবেগের অনুপাত যদি 5:3 হয় তাহলে সময়ের অনুপাত কি হবে? ঠিক তার উল্টোটা, মানে 3:5। তাহলে স্বাভাবিক গতিবেগের ক্ষেত্রে সময় ইস্টু অরিজিনাল যে গতিবেগে যাচ্ছে তার ক্ষেত্রে সময়, এই দুটো সময়ের অনুপাত হবে 3:5। আচ্ছা তাহলে আমি ধরি স্বাভাবিক গতিবেগে গেলে সময় লাগবে হচ্ছে 3x মিনিট, আর
অরিজিনাল যেই গতিতে যাচ্ছে সেই গতিতে গেলে সময় লাগবে হচ্ছে 5x মিনিট, কারণ 3:5 বলেছে। এবার কি, এবার বলছে যে এই 3/5 গতিবেগে গাড়ি চালালে তার 10 মিনিট বেশি লাগছে। এখানে দেখো 3x লাগছিল আর 5x লাগছিল, তাহলে কতক্ষণ বেশি লাগছিল? 3x থেকে 5x মানে কি 2x বেশি লাগছিল। তাহলে 2x এর মানটাই কত? 10 মিনিট। তাহলে x এর মান কত হবে? 10/2 মানে 5 মিনিট। আচ্ছা, আমাকে কি বার করতে বলেছে? সে যদি তার স্বাভাবিক গতিবেগে গাড়ি চালাতো তাহলে তার এ থেকে বি তে পৌঁছাতে কত মিনিট সময় লাগতো। তাহলে স্বাভাবিক গতিবেগে চালালে কতটা সময় লাগতো? 3x সময় লাগতো। তাহলে কত সময় লাগতো? x এর মান আমি পেয়েছি 5, তাহলে কত মিনিট সময় লাগতো? 3 গুণ 5 স্বাভাবিক গতিবেগে চালালে মানে 15। তার মানে তার কতক্ষণ সময় লাগতো? 15 মিনিট সময় লাগতো স্বাভাবিক গতিবেগে চালালে। আর যদি বলতো ওই 3/5 গতিবেগে চালিয়ে কত সময় লেগেছে, তাহলে হতো 5 গুণ 5 মানে 25 মিনিট। তারপরেরটা, আচ্ছা কি বলছে দেখো, 6 জন লোক একসাথে হোটেলে খাবার খেতে গেছে, ভালো কথা। তাদের মধ্যে 5 জন তাদের খাবারের জন্য প্রত্যেকে 30 টাকা করে খরচ করেছে। আচ্ছা, ষষ্ঠ ব্যক্তি তার খাবারের জন্য 6 জনের গড় খরচের থেকে 50 টাকা বেশি খরচ করেছে, সকলে মিলে তাহলে, আচ্ছা একটু একটু করে করি। টোটাল 6 জন আছে, তাদের মধ্যে কি 5 জন তাদের খাবারের জন্য প্রত্যেকে 30 টাকা করে, মানে গড়ে 30 টাকা করে। তাহলে 5 জনের মোট কত খরচ করেছে? 5 গুণ 30 মানে কত হলো? 5 জন মিলে 150 টাকা খরচ করেছে। এবার বাকি থাকলো ষষ্ঠ জন। ষষ্ঠ ব্যক্তি কি করেছে? তার খাবারের জন্য 6 জনের গড় খরচের থেকে 50 টাকা বেশি খরচ করছে। আচ্ছা, 5 জনের গড় খরচ ছিল 30, আমি ধরছি হচ্ছে 6 জনের, মানে সবাই মিলে 6 জনের গড় খরচ আমি ধরলাম x। তাহলে 6 জনের মোট খরচ কত হবে? গড় খরচ যদি x হয় তাহলে 6 জনের মোট খরচ হবে 6x। আচ্ছা, তাহলে ষষ্ঠ ব্যক্তি কত খরচ করেছে? ষষ্ঠ ব্যক্তি তার খাবারের জন্য 6 জনের গড় খরচের থেকে 50 টাকা বেশি। তাহলে ষষ্ঠ ব্যক্তির খরচ কত? 6 জনের গড় খরচ মানে x এর থেকে 50 টাকা বেশি, মানে x প্লাস 50। আচ্ছা, তাহলে এখানে আমি কি পেলাম দেখো, এখানে 5 জনের মোট খরচ হচ্ছে 150 আর ষষ্ঠ জনের খরচ হচ্ছে x প্লাস 50। তাহলে 6 জনের মোট খরচ কত হবে? 150 যোগ x প্লাস 50, সেটাকে আমি লিখতে পারি 150 যোগ x প্লাস 50। এটা আবার 6 জনের মোট খরচ এখানে দেখো পেয়েছি 6x, তার মানে এটা হবে 6x এর সমান, মানে আগে 5 জনের সাথে ষষ্ঠ ব্যক্তির খরচ যোগ করলাম, সেটা ইজ ইকুয়াল টু 6x। আচ্ছা, 6x টাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কত হবে? 150 আর 50 যোগ করলে 200 সমান 5x। 5 আর 200 কে কাটলে হয় 40, মানে x এর মান কত হবে? 40। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে? সকলে মিলে মোট কত টাকা খরচ করেছে। সকলে মিলে মোট কত খরচ করেছে? এই যে 6x ছিল, x এর মান পেলাম 40, তাহলে মোট কত খরচ করেছে? 6 গুণ 40 মানে 240 টাকা। অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, গ্রুপ এ তে 81 জন, গ্রুপ বি তে 29 জন ও গ্রুপ সি তে 70 জন সদস্য আছে। তারা সকলে একটি রেস্তোরাঁতে গেছে। গ্রুপ এ, বি ও সি এর সদস্যদের গড় খরচের অনুপাত যথাক্রমে 467 টাকা, 117 টাকা ও 378 টাকা। প্রত্যেক সদস্যের গড় খরচ। তাহলে দেখো, গ্রুপ এর হচ্ছে 81 জন আছে, তারা প্রত্যেকে গড়ে 467 খরচ করেছে। তাহলে গ্রুপের মোট খরচ কত? 81 গুণ 467। গ্রুপ বির মোট খরচ কত? 29 জন সদস্য আছে, প্রত্যেকে গড়ে 117, তাহলে মোট খরচ হচ্ছে 29 যোগ 117। গ্রুপ সির মোট খরচ কত? 70 জন আছে, প্রত্যেকে 378 করে, তাহলে মোট খরচ হবে 70 গুণ 378। এদের গড় বলেছে, তাহলে এদের গড় আমি কি করে করব? মোট খরচ ডিভাইডেড বাই তিনটে গ্রুপ মিলিয়ে যতজন আছে, তাহলে তিনটে গ্রুপের মোট খরচ ডিভাইডেড বাই তিনটে গ্রুপ মিলে যতজন আছে। কতজন আছে? একটাতে আছে 81 জন যোগ 29 জন যোগ 70 জন। আচ্ছা, এবার দেখি আমি কিছু কমন যায় নাকি এইগুলো থেকে। দেখো 81 আর 467, 81 থেকে তো 9 কমন যায়, 117 13 গুণ 9 লেখা যায়, এটাকে কি 9 9 4 3 এর সাথে, হ্যাঁ 9 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি ভেঙে ভেঙে লিখছি, তাহলে 9 গুণ 9 81 কে লিখলাম, গুণ 467 যেরকম আছে লিখলাম, যোগ 29 গুণ 117 কে লেখা যায় 9 গুণ 13, যোগ 70 গুণ এটাকে লেখা যায় 9 গুণ 4 আর 2 মানে 42, ডিভাইডেড বাই এই তিনটের যোগ মানে 9 আর 1 10 এর 0, হাতে 1 7 8 8 আর 2 10, 10 আর 8 18 সমান সমান প্রত্যেকটার মধ্যে দেখো 9 আছে, তাহলে 9 কমন নিয়ে নি। 9 কমন নিলে কত পড়ে থাকে? 9 গুণ 467 লিখলাম, 467 গুণ 9, যোগ এটাতে কত পড়ে থাকে? 29 গুণ 13, যোগ এটাতে কত পড়ে থাকছে? 70 গুণ 42, ডিভাইডেড বাই 180। 180 দিয়ে 9 কে কাটাকুটি যায়, কাটলে হয় 20। আচ্ছা, সমান সমান এবার গুণ করবো, 9 আর 467 গুণ করলে কত? 7 নং 63 3, হাতে 6, 6 নং 54 6 60 0, হাতে 6, 4 নং 36 হচ্ছে 42, যোগ 29 গুণ 13, 13 গুণ 9 করলো 117, 117 7, হাতে 11, 13 দুগুণে 26 এর 11 37, যোগ 70 গুণ 42,
আচ্ছা 7 দিয়ে যদি 42 কে গুণ করি, 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28 29 আর লাস্টে একটা শূন্য, ডিভাইডেড বাই নিচে 20 থাকবে। আচ্ছা এগুলোকে যোগ করি, তাহলে 0 7 আর 3, 7 আর 3 হয় 10, হাতে 1, 4 একে 5, 5 এর সাথে 12, 12 আর 0 যোগ করলে 12 2, হাতে 1, 9 আর একে 10, 10 আর 3 13, 13 দিয়ে 15 5, হাতে 1, 2 আর একে 3, 3 আর 4 7, এত ডিভাইডেড বাই 20, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে হয় 3, 1 5 7, 1 2 6, মানে 376 টাকা প্রত্যেক সদস্যের গড় খরচ। তারপরেরটা কি বলছে দেখো, গোবিন্দ বার্ষিক 3% সুদের হারে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছে। সে 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদ বাবদ 203 টাকা পায়। তাহলে একই সুদের হারে একই সময়ের জন্য ওই টাকার সরল সুদ কত? আমি ধরছি ওর টাকার পরিমাণ ছিল এক্স, তাহলে 3% সুদের হারে এক্স টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? আচ্ছা 2 বছরের আগে আমি সমূল চক্রবৃদ্ধি যদি বের করি, মানে সুদাসলটা, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 3, তাহলে 3/100 পাওয়ারে কি হবে 2 বছরের জন্য, মানে তার স্কোয়ার। আচ্ছা এর থেকে এটা সমূল চক্রবৃদ্ধি, এর থেকে যদি আমি আসলটা মানে এক্স টাকে বাদ দিই তবে আমার চক্রবৃদ্ধি সূত্রটা বেরোয়, তাহলে মাইনাস এক্স ইজিক্যাল টু হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে 203। আচ্ছা তাহলে এক্স ইন্টু এটা করলে কত, লসাগু করলে 103/100 তার হোল স্কোয়ার মাইনাস এক্স সমান সমান 203। আচ্ছা 103 এর যদি আমি হোল স্কোয়ার করি কত হয়, 103 গুণ 103 করলে 3 তিরিকে 9, 3 শূন্য শূন্য, 3 একে 3 গুণ 3 শূন্য 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 গুণ 3 একে 3 0 1, মানে কত হচ্ছে 90601, মানে এক্স গুণ কত হবে 10609 ডিভাইডেড বাই 100 স্কোয়ার করলে কত, একের পরে দুটো শূন্য ছিল মানে 4টে শূন্য হয়ে যাবে, মাইনাস এক্স সমান সমান 203। আচ্ছা এটা তাহলে কত হচ্ছে, লসাগু যদি একের পরে 4টে শূন্য করি তার মানে হবে 10609x মাইনাস একের পরে 4টে শূন্য এত এক্স সমান সমান 203। তাহলে উপরে কত হচ্ছে দেখো, 609x বিয়োগ করলে সমান সমান হবে 203 ইন্টু একের পরে 4টে শূন্য। আচ্ছা 203 আর 609 দেখো, 203 দিয়ে কাটলে 3, মানে এক্স এর মান কত হচ্ছে, তাহলে 3টা ডান পাশে চলে আসলে একের পরে 4টে শূন্য ডিভাইডেড বাই 3, তাহলে এক্স টা বেরোলো আসলটা। আমাকে কি বার করতে বলেছে, একই সুদের হারে মানে 3% সুদের হারে একই সময়ের জন্য মানে 2 বছরের সরল সুদ কত, কোন টাকাটার, এই টাকাটা বেরিয়েছে আসল, তার এই টাকাটার, তার মানে সরল সুদের ফর্মুলা কি PTR/100, যেখানে পি কত, একের পরে 4টে শূন্য ডিভাইডেড বাই 3 ইন্টু টি, টির মান কত 2 ইন্টু r/100, আর এর মান হচ্ছে 3, 3 এর তলায় 100 করে দিলাম, এটা হচ্ছে সরল সুদ। আচ্ছা দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিই, 3 3 কেটে দিই, তাহলে কত পড়ে থাকছে, 2 গুণ 100 করলে হয় 200, মানে ওই টাকার সরল সুদ কত হবে, 200 টাকা। তারপরটা কি বলছে দেখো, রাজের কাছে 1612 টাকা আছে, সেই টাকাতে দুই ছেলে বরুণ এবং আশিসের মধ্যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ভাগ করে দিল যাতে বরুণ ও আশিস যথাক্রমে 18 বছর ও 19 বছর পর সমপরিমাণ অর্থ পাবে। তাহলে রাজ বরুণকে কত টাকা দিয়েছিল, দেখো বরুণ 18 বছর পর যেই টাকাটা পাচ্ছে, আশিস 19 বছর পর সেই টাকাটা পাচ্ছে, তার মানে এদের সময়ের তফাৎ কত, 1 বছর। আচ্ছা কার টাকাটা কম বছর খাটছে, দেখো বরুণের টাকাটা, আর আশিসের টাকাটা 1 বছর বেশি খাটছে, তার মানে দেখো, তার মানে বরুণের নামে নিশ্চয়ই বেশি টাকা রেখেছে, তবেই ওর টাকা কম বছর খাটা সত্ত্বেও ওর সমান টাকা পাচ্ছে, আর আশিসের নামে একটু কম টাকা রেখেছে। তাহলে বরুণের নামে কতটা টাকা বেশি রেখেছে, দেখো এখানে তফাৎ যেহেতু 1 বছর, তাই এটা কি করে বের করব, এটা আশিসের নামে যেই টাকাটা রাখবে বরুণের নামে সেই টাকার 1 বছরের সুদাসলটা রাখবে, যেহেতু কেন, কারণ এদের তফাৎটা হচ্ছে 1 বছর, যদি এদের তফাৎটা 2 বছর হতো তার মানে আশিসের নামে যেই টাকাটা রেখেছে বরুণের নামে তার 2 বছরের সুদাসলটা রেখেছে। তাহলে 8% চক্রবৃদ্ধি সুদকে আমরা কি লিখতে পারি, 8% সমান সমান 8/25, এই সরি 8/100, আহা 8/100, 4 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 2 আর 50, ওফো 2 আর 25, তার মানে কি সমান সমান 2/25, তার মানে কি যদি 25 টাকা আমি আসল রাখি তার মানে আমি সুদ পাবো কত, 2 টাকা, এটা সুদ পাবো। তাহলে সুদ আসল কত, সুদ আসল হবে তাহলে 25 যোগ 2 মানে 27, তার মানে আসল যদি আমার 25 টাকা হয় তাহলে তার তার আমি 1 বছরের সুদ সুদ পাবো 2 টাকা, মানে 1 বছর পরে সুদ আসল কত হবে, 27 টাকা। তার মানে মানে কি, মানে আশিস যদি আশিসের নামে যদি 25 টাকা রাখে তাহলে বরুণের নামে রেখেছে 27 টাকা, তাহলে তাহলে বরুণ আর আশিসের টাকার অনুপাত তাহলে কি হবে, টাকার অনুপাত হবে হচ্ছে কত, এই যে আসল আর সুদাসল যেটা করলাম। আচ্ছা বরুণের নামে সুদাসলটা রাখবে, বেশিটা রাখবে, আর অনিলের এই আশিসের নামে কমটা রাখবে, তাহলে বরুণ আর আশিসের ক্ষেত্রে তাহলে কি হবে 27:25। আচ্ছা টোটাল কত টাকা রেখেছে, 1612 টাকা, কি অনুপাতে রেখেছে, 27:25 অনুপাতে। তাহলে রাজ বরুণকে কত টাকা দিয়েছে, তাহলে বরুণ কত টাকা পাবে, তাহলে বরুণ পাবে সমান সমান বরুণের ভাগে যত মানে 27 ডিভাইডেড বাই দুটো যোগফল 27 আর 25 যোগ করলে 52 ইন্টু যেই টাকাটা ভাগ করেছে মানে 1612।
আচ্ছা 4 দিয়ে যদি কাটাকুটি করি হয় 4 তেরং 52, এখানে হবে 4 0 3, 13 দিয়ে যদি কাটাকুটি করি 3 তেরং 39, 1 3 1, মানে 31 গুণ 27। তাহলে 31 গুণ যদি আমি 27 করি কত হয়, 7 একে 7, 3 7 21 গুণ 2 একে 2, 3 দুগুণে 6, মানে 7 3 8, 837 টাকা। তাহলে বরুণের নামে কত টাকা রেখেছে, 837 টাকা। তারপরে কি বলছে দেখো, 4000 ও 5000 এর মধ্যে বৃহত্তম সংখ্যাটি কত, যেটিকে 12 16 ও 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। দেখো 12 16 আর 24 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করছি, তার মানেই আমাকে কি করতে হবে, 12 16 আর 24 এর লসাগু করতে হবে। এবার সংখ্যাটা কি হবে, সংখ্যাটা হবে এই 12 16 আর 24 এর লসাগু, হয় তার লসাগু হবে অথবা লসাগুর গুণিতকে হবে। ঠিক আছে, মানে লসাগু করলে যেই সংখ্যাটা হবে তাদের সংখ্যা দ্বারা বিভাজ্য। 12 16 আর 24 এর লসাগু যেটা হবে তাদের। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো, দেখো 12 16 আর 24 এর লসাগু করলে নিশ্চয়ই একটা কোনো জোড় সংখ্যা হবে, কারণ এগুলো সবাই জোড় সংখ্যা, এদের লসাগু নিশ্চয়ই চোখ কান বুঝে বা এদের মধ্যে যে কোনো একটাও যদি জোড় সংখ্যা হতো তাহলে এদের লসাগু জোড় সংখ্যাই হতো। আচ্ছা আবার কি বলেছে, সংখ্যাটা কত, তার প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তার মানে এদের লসাগু করলে যেইটা হবে তার গুণিতকে তো সংখ্যাটা হবে তার থেকে আরো 4 বেশি হবে, যেহেতু 4 ভাগশেষ থাকে বলেছে। তাহলে দেখো, আচ্ছা এদের লসাগু করে আমি করি তারপরে বুঝিয়ে দিচ্ছি। 12 16 আর 24 এর লসাগু করলে কত হয়, তিনটেকে দেখো 4 দিয়ে ভাগ করেছে, আমি একবারে 4 দিয়ে করে দিই, তাহলে 3 4 6, এবার 3 দিয়ে দিই, তাহলে 1 4 2, এবার 2 দিয়ে করলে 1 2 1, তাহলে এদের লসাগু কত, এদের সবার গুণফল 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48। আচ্ছা এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যা বলছে, আমি তাহলে 5000 এর কাছে ধরি, তাহলে 48 কে আমি কি করবো, এই 5000 5000 কে 48 দিয়ে ভাগ করব। একবার যাবে হলো 48, তারপরে থাকছে 2 শূন্য, যাচ্ছে না, আরেকটা শূন্য নিয়ে এই শূন্যকে নামালাম, এবার কতবার যাবে দেখো 4 বার যাবে, 4টা 32 এর 2 হাতে 3, 4 4 16 3 19 8। তাহলে দেখো এই 5000 এর থেকে যদি আমি 8 বাদ দিই তবে সেই সংখ্যাটা হবে 48 দ্বারা বিভাজ্য। তাহলে 5000 এর থেকে যদি এই যত ভাগশেষ থাকছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে কত হয়, 4992 হয়। আবার আমাকে কি বলেছে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকতে হবে, যদি 4992 করি তাহলে সেটা 48 দ্বারা বিভাজ্য। তাহলে 4 ভাগশেষ রাখতে গেলে আমাকে কি করতে হবে, এর সাথে আরো 4 যোগ করতে হবে, মানে সংখ্যাটা কত হবে, এটা যোগ 4, মানে 4996 হবে। আচ্ছা এইবার দেখো, এইবার যদি আমি অপশন গুলো, মানে এখানে তো আমি পেয়ে গেলাম, এবার যদি আমি অপশন গুলো একটু খেয়াল করি, এখানে দেখো সবগুলো বিজোড় সংখ্যা দিয়েছে। তা আমার 12 16 আর 24 এর লসাগু করলে জোড় সংখ্যা হবে, জোড় সংখ্যার সাথে আমি যাই গুণ করি এদের গুণিতকে কিছু একটা হবে, ধরো 104 গুণ করলাম, এখানে 104 গুণ করে তারপরে মিলেছে, তো 104 গুণ করলেও নিশ্চয়ই আমার একটা জোড় সংখ্যাই হবে। তো আমার উত্তরটা কি হবে, জোড় সংখ্যার সাথে আরো 4 যোগ করতে হবে, তার মানে যে কোনো জোড় সংখ্যার সাথে, ধরো 2 এককের ঘরে রয়েছে তার সাথে 4 যোগ করলে আমার কি হবে, আর একটা জোড় সংখ্যা হবে, বা ধরো 4 রয়েছে তার সাথে 4 যোগ করলেও আমার জোড় সংখ্যাই আসবে, তার মানে আমার এককের ঘরে নিশ্চয়ই একটা জোড় সংখ্যা আছে, আসবে। কিন্তু বাকি অপশন গুলো দেখো এককের ঘরে একটাও জোড় সংখ্যা নেই, তার মানে বাকি অংশগুলো হতে পারে না, তাহলে আমার এটাই হতে পারে। তাই এভাবে আমি অপশন দেখেও করতে পারি, অথবা করার নিয়ম হচ্ছে এইভাবে। এবার দেখা গেল তোমাদের 3 4টে জোড় সংখ্যা দিয়ে দিয়েছে, তখন তোমাদের এভাবেই ভেঙে ভেঙে করতে হবে। তারপরে আচ্ছা 33 72 11 8 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। আচ্ছা এটাও দেখো, 33 মানে 11 দ্বারা বিভাজ্য, 72 মানে 9 দ্বারা বিভাজ্য, তার মানে এদের দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটা নিশ্চয়ই 9 11 এইসব দ্বারা বিভাজ্য হবে। তা আমি আগে 9 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা সেটা দেখি, 9 দ্বারা বিভাজ্য খুব সহজে আমি বুঝতে পারি। তার আগে দেখো 8 দ্বারাও বিভাজ্য আছে, তাহলে 8 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে সংখ্যাটাকে নিশ্চয়ই জোড় সংখ্যা হতে হবে। এখানে দেখো 839 বিজোড় সংখ্যা, তো এটা কোনোদিন 8 দ্বারা বিভাজ্য হতে পারে না। 881 বিজোড় সংখ্যা, এটা কোনোদিন 8 দ্বারা বিভাজ্য হতে পারে না। আচ্ছা আরেকটা কি, 72 মানে 9 গুণ 8 মানে 9 দ্বারা বিভাজ্য, তা 696 9 দ্বারা বিভাজ্য কিনা কি করে বুঝবো, এদের অঙ্কগুলো ডিজিট গুলো যোগ করি, তাহলে 6 আর 9 15, 15 আর 6 21, 21 নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য না, মানে এটাও হবে না। এটা কি হচ্ছে, 7 আর 9 16 আর 2 18, হ্যাঁ এটা হচ্ছে, তার মানে এই সংখ্যাটাই হবে। তারপরেরটা, আর এমনি নিয়ম হচ্ছে এদের লসাগু করা, তো লসাগু থেকে আমি এইভাবে করে ফেলতে পারছি তাড়াতাড়ি। তারপরেরটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 50% বৃদ্ধি পেয়েছে, এর জন্য খরচ 23% বাড়াতে হলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। আচ্ছা আমি ধরলাম পেট্রোলের আগে দাম ছিল হচ্ছে 100 টাকা, 50% বৃদ্ধি পেয়েছে মানে কত, 100 তে 50 বেড়েছে, তাহলে এখন দাম হয়েছে কত, 150 টাকা। তাহলে এখন যদি আগের মতোই আমি ব্যবহার করি তাহলে আমার খরচ কত হবে, 150 টাকা হবে। কিন্তু আমি কি করতে চাচ্ছি, এর জন্য খরচ আমি 23% বাড়াচ্ছি, মানে আমি খরচ করব কত, খরচ আগে আমি 100 টাকা করতাম, বাড়াচ্ছে 23 টাকা, মানে আমি 23% মানে কি 100 থেকে 23 বাড়বে, তাহলে এখন খরচ করব কত, 123 টাকা। তাহলে আমাকে ব্যবহার কতটা কমাতে হবে, কারণ আমার দেখো এখন আমার দাম হয়ে গেছে 150, কিন্তু আমি খরচ করতে চাই 123, তাহলে আমাকে কতটা কমাতে হবে, 150 মাইনাস 123, মানে কত টাকা কমাতে হচ্ছে,
27 টাকার খরচ কমাতে হচ্ছে কত টাকার মধ্যে? 150 টাকার মধ্যে, কারণ আমার দাম তো এখন 150 টাকা। তাহলে খরচের পেট্রোলের ব্যবহার কতটা কমাতে হবে? 27 ডিভাইডেড বাই 150 ইন্টু 100%। আচ্ছা, এটা খরচ বললাম, ওটা ব্যবহার হবে, হ্যাঁ, ডিভাইডেড বাই 800। আচ্ছা, 50 দিয়ে কাটলে হয় 3, এখানে হবে 2, 3 দিয়ে 27 কে কাটলে হয় 9, মানে 9 দুগুণে 18%। তাহলে পেট্রোলের ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? 18%। তারপরটা কি বলছে দেখো, 1500 টাকায় একটি দ্রব্য বিক্রি করে একজন লোক 150 টাকা লাভ করে, মানে বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা, লাভ হচ্ছে 150 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য থেকে যদি আমি লাভ বাদ দিই তবেই ক্রয় মূল্য হয়ে যায়, মানে 1500 মাইনাস 150, তাহলে কত হচ্ছে? 1350 হচ্ছে। কি বের করতে বলেছে? দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 24% লাভ হবে। তাহলে দেখো, ক্রয় মূল্য হচ্ছে 1350 টাকা, তাহলে আমাকে 24% লাভে বিক্রয় মূল্য বের করতে হবে। তার মানে বিক্রয় মূল্যটা কত হবে? ক্রয় মূল্যের থেকে আরো 24% বেশি, মানে এটা ইন্টু 124/100, যেহেতু 24% লাভ হচ্ছে, এটা একবার আমি বিক্রয় মূল্য বের করে ফেললাম। আচ্ছা, তাহলে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটাকুটি করলে হয় 2, এখানে হবে 5 দুগুণে 10, 3 5 7, 2 দিয়ে 124 কে কাটলে হয় 62। তাহলে আমার উত্তর কত হবে? 62 গুণ 27 করলে। আচ্ছা, 7 দুগুণে আসে 14, দেখো এককের ঘরে আমার নিশ্চয়ই 4 আসবে, একটা অপশনও দেখো এককের ঘরে 4 নেই, তার মানে আমি এটাই অপশন হবে, বা তোমরা গুণ করে দেখবে এটাই হবে। তারপরেরটা কি বলছে দেখো, বিজয় 5400 টাকা ও মোহন 9400 টাকা বার্ষিক সরল সুদের হারে ব্যাংকে জমা রাখে। 4 বছর পর মোহন বিজয়ের থেকে সুদ বাবদ 360 টাকা বেশি পায়। কেন মোহন বেশি পাচ্ছে? কারণ দেখো, মোহন তো বেশি টাকা রেখেছে, বিজয় রেখেছে 5400 টাকা, মোহন রেখেছে 9400 টাকা, তাই মোহন বেশি পাবে, এটাই স্বাভাবিক। 4 বছর পর 360 টাকা বেশি সুদ পাচ্ছে। কেন 360 টাকা বেশি সুদ পাচ্ছে? কারণ ও বেশি টাকা রেখেছে। কত টাকা বেশি রেখেছে বিজয়ের থেকে? বিজয়ের থেকে দেখো 4000 টাকা বেশি রেখেছে, বিজয় রেখেছে 5400, মোহন রেখেছে 9400, তার মানে বিজয়ের থেকে কত টাকা বেশি রেখেছে? 4000 টাকা বেশি রেখেছে। তা এই 4000 টাকা 4 বছরের সুদটাই হচ্ছে 360 টাকা। সুদের হার বের করতে বলেছে, আমি ধরলাম সুদের হার হচ্ছে 8%, তাহলে 4000 টাকার 8% সুদের হারে 4 বছরের সুদ যেটা, সেটাই হচ্ছে 360। সেটা কি? সরল সুদের ফর্মুলা হচ্ছে PTR/100, পি এখানে হচ্ছে 4000 ধরবো, টি মানে সময়টা, মানে 4 বছর ইন্টু আর এর মান আর, ডিভাইডেড বাই 100 সমান সমান হচ্ছে কত? 360 টাকা। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিই। আচ্ছা, ডান পাশের উপরের এই শূন্য আর বাঁ পাশের উপরে এটা কেটে যায়, 4 দিয়ে 36 কে কাটলে হয় 9, তাহলে আর সমান সমান কি হবে? 9/4। 9 কে যদি 4 দিয়ে ভাগ করি কত হয়? 2.25 হবে। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 2.25%। তারপরে আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে, সরল অঙ্ক আগে কার কাজ হবে? আগে ভাগের কাজ হবে। তাহলে দেখো, -9 যেরকম আছে লিখলাম, মাইনাস লিখলাম, তাহলে -60 বাই দিয়ে করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই মাইনাস কেটে গেল, 12 দিয়ে 60 কে কাটলে হয় 5। তারপর দেখো এখানে গুণ আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 21, তাহলে কি পড়ে থাকলো দেখো? -9, এখানে থাকছে -5 আর -21, তাহলে -9 আর -5 হবে। আচ্ছা, চিহ্ন তাহলে আমার মাইনাস, এবার সংখ্যাগুলো যোগ করে দিই, 9 এর 5 14, 14 এর 21 35, মানে -35, অপশন বি। তারপরে কি বলছে দেখো, 5 35 ও x এর চতুর্থ সমানুপাতিক 84, তার মানে কি? তার মানে চারটে কে 5 35 x এর 84, এটা সবাই চতুর্থ সমানুপাতিক 84 বলেছিল, মানে এটা সবাই সমানুপাতে থাকছে। তার মানে সমানুপাতে থাকে মানে কি? মানে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে প্রথম আর দ্বিতীয় অনুপাত সমান সমান হবে তৃতীয়টা বাই চতুর্থটা। আচ্ছা, তাহলে 5 আর 35 কে কাটলে হয় 7, 7 আর 84 কে কাটলে দেখো 12 হয়, তার মানে কোনাকুনি গুণ করলে x সমান সমান হবে 12। x এর মান কত হবে? x এর মান হবে 12, অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, 36 45 465 ও 310 এর লসাগু কত? আচ্ছা, দেখো এখানে একটা 10 এর গুণিতকে রয়েছে, তার মানে এদের লসাগু নিশ্চয়ই 10 এর গুণিতকে হবে, তার মানে এককের ঘরে একটা শূন্য থাকবে। বাকি অপশন দুটোতে দেখো নেই, এটা হতে পারে না। আচ্ছা, 36 45 এগুলো সব 9 দ্বারা বিভাজ্য, তাহলে এদের লসাগু নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য হবে। তো প্রথম সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য? কি করে বুঝবে এদের অঙ্কগুলো যোগ করি? তাহলে 5 আর 5 10 এটা 18, হ্যাঁ, এটা 9 দ্বারা বিভাজ্য, 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, মানে এটা হতে পারে। পরেরটা কি বিভাজ্য? 5 আর 5 10 আর 6 16, 16 নিশ্চয়ই 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটাই হবে না। তাহলে এদের লসাগু কোনটা হবে? এটা। এটা এইভাবে করো, অথবা তোমরা করে দেখে নিতে পারো। তারপরেরটা কি বলছে তোকে, x এর 4% ইজ ইকুয়াল টু 24 হলে x এর মান কত? x এর 4% মানে কি? x ইনটু 4/100, এটা সমান সমান 24। তাহলে x সমান সমান কত হবে? ডান পাশে পাঠিয়ে দিলে হবে 24 ইনটু 100/4, 4 আর 24 কে কাটলে হয় 6, মানে 600। তাহলে x এর মান কত হবে? 600, অপশনে। আচ্ছা, তারপরটা ওফো, আচ্ছা, আজকে 19টা অঙ্কই নেওয়া হয়েছে দেখছি, তো একটা অঙ্ক নিতে হয়তো ভুলে গেছি। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।